ওকে, আমাদের এই কোর্সের নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি। তাহলে আমরা কিছু পপুলেশন প্রবলেমের উপরে আমরা গাণিতিক মডেল রূপান্তর করব। এটা তো তোমার চ্যাপ্টার 1, কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পিসিস, একক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কিছু কনসেপ্ট আমরা নিব। অটোনোমাস ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? তাহলে অটোনোমাস ফার্স্ট অর্ডার অন্তরীকরণ সমীকরণ হলো একটি সাধারণ অন্তরীকরণ সমীকরণ যেখানে স্বাধীন চলক স্পষ্টভাবে প্রদর্শিত হয় না। একে নিচের আকারে লেখা যায়: ডিডি টি অফ ওয়াই ইকুয়াল টু কত? এফ অফ ওয়াই। আচ্ছা, আমরা এখানে কি বললাম? বলছে যে স্বাধীন চলক স্পষ্টভাবে প্রদর্শিত হয় না। তাহলে দেখো তো, আমরা যার সাপেক্ষে আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করি এটাই হচ্ছে তোমার স্বাধীন চলক। ডিডি টি অফ ওয়াই, তাহলে আমরা টি এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করছি, কিন্তু ডান সাইডে কিন্তু আমাদের এফটা টি এর ফাংশন না, ওয়াই এর ফাংশন। এর জন্য আমরা বলছি যে একটি অন্তরীকরণ সমীকরণ যেখানে স্বাধীন চলক স্পষ্টভাবে প্রদর্শিত হয় না। এই যে স্বাধীন চলক যেখানে টি আছে, টি এখানে স্পষ্টভাবে প্রদর্শিত হয় নাই। এফ ইজ এ ফাংশন অফ ওয়াই, বাট এফ ইজ নট এ ফাংশন অফ টি। এই কনসেপ্টটা হচ্ছে তোমার অটোনোমাস ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফর এক্সাম্পল, দেখো, ডিডি টি অফ ওয়াই ইকুয়াল টু কত? 1 + y² অটোনোমাস, কারণ এখানে টি নাই। আবার ডিডিটি অফ ওয়াই ইকুয়াল টু কত? 5 টি ওয়াই। দেখো এখানে আবার টি আছে, এটা হচ্ছে নন অটোনোমাস। তাহলে আমরা এখানে অটোনোমাস এবং নন অটোনোমাস সম্পর্কে আমরা ধারণা নিলাম। নেক্সট ডেফিনেশনটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট জিনিসটা কি? এই ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে একটি বাস্তব সংখ্যা সিকে ডিডিটি অফ ওয়াই এর ওয়াই কিন্তু এফ অফ এক্স, মানে একটা নন অটোনোমাস সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট বলা হবে যদি এফ অফ সি ইকুয়াল টু কি হয়? 0 হয়। তাহলে এই সি কে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্ট। আর সি বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার। ক্রিটিক্যাল পয়েন্টের আরেক কিছু নাম আছে। ইকুইলিব্রিয়াম পয়েন্টও বলা হয় তাকে, স্টেশনারি পয়েন্টও তাকে বলা হয়। ক্রিটিক্যাল পয়েন্টটা কি? একটা অটোনোমাস ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য সি একটা বিন্দু থাকবে যাতে এফ অফ সি ইকুয়াল টু 0 হয়। তাহলে সি কে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্ট। দেন দেখো তোমার ইকুইলিব্রিয়াম সলিউশন। কোন সলিউশন যদি কনস্ট্যান্ট আসে, তোমার ওয়াই অফ টি ইকুয়াল টু কত? সি। তাইলে ওয়াইটা হচ্ছে টি এর ফাংশন এবং ইকুয়াল দিলাম আমরা সি, সি ইজ এ কনস্ট্যান্ট। কোনো ফাংশনের সলিউশন যদি বা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন যদি কনস্ট্যান্ট আসে, তাহলে এই সলিউশনকে আমরা বলি ইকুইলিব্রিয়াম সলিউশন। ঠিক আছে? দেন আমরা একটা গাণিতিক মডেল, এই যে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি করতেছি, এখানে অনেকগুলো মডেল আছে। তাইলে সবগুলোই মডেল হচ্ছে গাণিতিক model। গাণিতিক মডেল কি? যখন কোনো অন্তরজ সমীকরণ ভৌতিক প্রক্রিয়া বর্ণনা করে তখন তাকে গাণিতিক মডেল বলে। ঠিক আছে? মনে করো, ওই যে আমরা যে বলি নিউটনের গতির সূত্র, আমরা এখানে কিন্তু এটা একটা গাণিতিক মডেল। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে? উনি যে এই কথাটা বলছেন, নিউটন, স্যার আইজাক নিউটন, তাইলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাইলে আমরা কি জানি? ডি ডি এম বি, ডিডিটি অফ এম বি ভরবেগের পরিবর্তনের হার ইজ প্রপোর্শনাল টু কত? এর। এটা হচ্ছে একটা কথার গাণিতিক রূপ। উনি যে বলছেন ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, এই যে বলছেন যিনি যে স্টেটমেন্ট, এটা হচ্ছে তোমার ভৌতিক অবস্থা, আর এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল মডেল। তাহলে এরকম আমরা কিছু কথাকে আমরা ম্যাথমেটিক্যাল মডেল আকারে আমরা রূপান্তর করব। দেন এটার সলিউশন করব। দেন এটা নিয়ে আমরা আলোচনা করব, ক্রিটিক্যালিটি আলোচনা করব, এটার বিভিন্ন কন্ডিশন আলোচনা করব, স্টেশনারি পয়েন্ট আলোচনা করব, ইকুইলিব্রিয়াম সিচুয়েশন আলোচনা করব। এই বিষয়গুলো আমরা, তাহলে গাণিতিক মডেল কি? আমরা গাণিতিক মডেল কিভাবে আমরা গঠন করব?
প্রথমে হচ্ছে স্বাধীন ও অধীন চলক শনাক্ত করতে হবে। প্রথম কাজ হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলক আমরা শনাক্ত করব। এবং স্বাধীন চলক সব সময় কি হবে, সময় হবে। ডিফারেন্সিয়েশনটা উইথ রেসপেক্ট টু কি হবে, টাইম হবে। হ্যাঁ, প্রত্যেক চলকের পরিমাপের একক শনাক্ত করতে হবে। ঠিক আছে, যেমন আমরা এখানে যতগুলো আমরা চলক ইউজ করব, যেমন টি একটা চলক, তার পরিমাপের একক হচ্ছে তোমার সেকেন্ড। যেমন বর, এটাও একটা চলক, তার পরিবর্তনের তার একক কি, কেজি। ঠিক আছে, অথবা পাউন্ড। হ্যাঁ, বেগের একক কি, মিটার পার সেকেন্ড। প্রত্যেকটার পরিমাপের একক শনাক্ত করতে হবে। ঠিক আছে, সমস্যাটি সমাধানের জন্য মৌলিক নীতি স্পষ্ট করতে হবে। তাইলে কোন স্টেটমেন্টের উপরে ভিত্তি করে আমরা সলিউশনটা সমাধান করব এবং তার বেস কি, এই জিনিসটা আমাদের নির্ধারণ করতে হবে। দেন আমরা নীতিটিকে চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং সমীকরণে রূপান্তর করতে হবে। দেন হচ্ছে সমীকরণটির প্রতিটি অংশ একই চলকে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, সমীকরণের প্রতিটি অংশ একই চলকে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যেমন আমরা দিলাম ভর বেগের পরিবর্তনের হার, তাহলে এখানের যে একক এবং রাইট সাইডের এককটা সমান হবে। মনে করো এই যে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, বলের একক হচ্ছে তোমার নিউটন। হ্যাঁ, আর তোমার বরের একক হচ্ছে তোমার কেজি। এ এর একক হচ্ছে তোমার মিটার পার কত, সেকেন্ড স্কোয়ার। আবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কে আমরা কি বলি, নিউটন। তাহলে এদিকেও নিউটন এদিকেও নিউটন। বাই ক্যালকুলেশন দুই দিকের একক তোমার সমান হতে হবে। হ্যাঁ, দুই দিকের একক তোমার সমান হতে হবে। সমস্যাটির অন্তরজ সমীকরণ আকারে একটি গাণিতিক মডেলে রূপান্তরিত হবে। সমস্যাটি অন্তরজ সমীকরণ আকারে একটি গাণিতিক মডেলে রূপান্তরিত হবে। তাইলে আমরা একটা গাণিতিক মডেলে রূপান্তরিত করতে পারবো। এখন দেখো, আমাদের কিছু মডেল আলোচনা করার জন্য আমাদের কিছু ইন্ডিকেটর আমাদের বিবেচনা করতে হবে। এর মধ্যে হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ, সূচকীয় বৃদ্ধি, যার বাংলা নাম। এই বৃদ্ধিটা, ঠিক আছে, এরকম আলোচনা মোটামুটি সব জায়গায় আছে, মানে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সে। ধরি ওয়াই ইকুয়াল টু ফাই অফ টি হলো টি সময়ে কোনো প্রজাতির জনসংখ্যা। কোনো প্রজাতির জনসংখ্যা, যে কোনো প্রজাতি আমাদের হতে পারে, কোনো প্রজাতির জনসংখ্যা। জনসংখ্যার পরিবর্তন ওয়াই এর পরিবর্তনের হার, যা বর্তমান জনসংখ্যা ওয়াই এর সমানুপাতিক। তাইলে আসলে কোনো এলাকায় জনসংখ্যার পরিবর্তন কিভাবে হবে? হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার সমানুপাতিক। জনসংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। মনে করো জনসংখ্যা কমবে, মানে কোনো মহামারী দেখা দিচ্ছে এই এলাকায়, তখন এখানে জনসংখ্যা কমে গেছে, তাহলে কার অনুপাতে কমবে? এটা হচ্ছে যতজন পপুলেশন আছে তার সাথে সমানুপাতিক হবে। মনে করো এখানে উম, আহ, এখানে জন্মহার বেশি, তাহলে জন্মহার যেহেতু বেশি, কিভাবে জন্মহারটা বাড়বে? বর্তমানে যে জনসংখ্যা আছে তার উপরে ভিত্তি করে জনসংখ্যাটা বাড়বে। এর জন্য বলছে যে জনসংখ্যার পরিবর্তন হলো ওয়াই এর পরিবর্তন, যা বর্তমান জনসংখ্যা ওয়াই এর সমান। ঠিক আছে, মোট জনসংখ্যার বর্তমান মোট জনসংখ্যার সমান। তাকে আমরা এইভাবে প্রকাশ করি। ওয়াই কে বলছিলাম আমরা জনসংখ্যা, ওয়াই কে বলেছিলাম আমরা জনসংখ্যা। ওয়াই ইজ এ ফাংশন অফ টি, কোন প্রজাতির জনসংখ্যা। ওয়াই ডিডিটি অফ ওয়াই প্রফেশনাল টু কত, ওয়াই। তাইলে আমরা যেহেতু এখানে সমানুপাতিক চিহ্ন আছে, তাহলে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা ইকুয়াল আর একটা কনস্ট্যান্ট লিখতে পারি, ইকুয়াল আর লিখতে পারি। কিন্তু এখানে যে আমরা কনস্ট্যান্ট আর ইউজ করছি, তারও একটা নাম আছে। আর হলো সমানুপাতিক ধ্রুবক, যাকে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের হার বলে। আর হলো সমানুপাতিক ধ্রুবক, যাকে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের হার বলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর। এখন দেখো, আমরা প্রথম অবস্থায় একটা মডেল নিয়ে আমরা আলোচনা করব। এই মডেলটা আমাদের গতবার পরীক্ষায় আসছে, কিন্তু এই ম্যালথেসিয়ান মডেলের যে স্ট্রাকচার গুলো নিয়ে, এই স্ট্রাকচারের আন্ডারে আমাদের অনেক মডেল ডিসকাস করা হয়। ঠিক আছে, আর অনেক মডেল ডিসকাস করতে আমাদের ম্যালথেসিয়ান মডেলটা আমাদের কাজে লাগে। এর জন্য আমরা একটু ম্যালথেসিয়ান মডেলটা আমরা একটু দেখি। ঠিক আছে,
ল্যাপ্লাসিয়ান মডেলটা আমরা একটু দেখো। একটা মডেলের বিভিন্ন আবার রূপ আছে, যেমন আমরা এখানে এইভাবে আমরা লিখছি, এটা দেখবো অন্য জায়গায় গিয়ে অন্য রূপে এটা প্রকাশ করছে। আবার আরেকজন আইসা এই মডেলটাকে আরেকটু নতুন আঙ্গিকে এটাকে প্রকাশ করছে। ঠিক আছে? তাইলে দেখো, কি সময়ের জনসংখ্যার পরিবর্তনের হার বর্তমান জনসংখ্যা ওয়াই এর সমানুপাতিক। আগে যেটা আমরা এক্সপোনেনশিয়াল গ্রুপ থেকে আমরা বলি। তাইলে বর্তমান জনসংখ্যা যদি ওয়াই হয়, তাইলে ডিডিটি অফ ওয়াই ইকুয়াল টু কত? প্রপোর্শনাল টু ওয়াই। তাইলে আমরা এই যে আগের মতো আমরা একটু সমানুপাতিক দিব। দেন আমরা কি করছি, এখানে ভেরিয়েবল সেপারেবল কনসেপ্টটা আমরা ইউজ, ভেরিয়েবল সেপারেবল। তাইলে দেখো, ডিডিটি অফ ওয়াই, তাহলে এখানে ওয়াই হচ্ছে তোমার তোমার ভেরিয়েবল, আর এখানে আছে ওয়াই ভেরিয়েবল। ওয়াই যুক্ত গুলো আমরা এক পাশে নিয়ে নিলাম। আর আর ডিটি, হম, তাহলে এটার নাম হচ্ছে তোমার, এই যে আমরা টেকনিকটা ইউজ করছি, এটা হচ্ছে তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভেরিয়েবল সেপারেবল, ভেরিয়েবল সেপারেবল। এই টেকনিকটা আমরা ইউজ। এখন আমরা নির্দিষ্ট লোকের সাপেক্ষে যদি তাকে আমরা ইন্টিগ্রেশন করি, এই যে 1/y এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ ওয়াই। আবার আর কনস্ট্যান্ট টি এর ইন্টিগ্রেশন মানে 1 dt, 1 d ইন্টিগ্রেশন হচ্ছে তোমার টি প্লাস কে, যেখানে কে একটা সমাকলন। তো অনির্দিষ্ট ধ্রুবক, এর জন্য একটা সমাকলন ধ্রুবক লাগবে। দেন লন অফ ওয়াই ইকুয়াল টু কত? আর টি প্লাস কে, কে একটি সমাকলন ধ্রুবক। তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর টি প্লাস কে ইকুয়াল টু কত? আমরা এই যে এখানে কি করছি, আমরা বেইসে ই নিছি, উভয় পক্ষে আমরা বেইসে ই নিছি। তাহলে কি দাঁড়ায়? ই টু দি পাওয়ার লন অফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর টি প্লাস হচ্ছে তোমার কে। লন আর এন্টিলন ক্যান্সেল, শুধু থাকলো এই পাশে এই যে ওয়াই। আর এটাকে আমরা, যদি যুগ আছে, আমরা এখানে আমরা গুণ করে লিখে ফেলছি। হম, গুণ থাকলে পাওয়ার যুগ হবে। দেন ই টু দি পাওয়ার কে কে আমরা সি আকারে প্রকাশ করছি। তাহলে আমাদের কি দাঁড়ালো? ওয়াই ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার আর টি। তাইলে সি কে তো আমরা ই টু দি পাওয়ার কে ধরে নিলাম। তাইলে আমাদের মডেলটা দাঁড়ালো ওয়াই ইজ এ ফাংশন অফ টি, সি ই টু দি পাওয়ার আর টি। এটা হচ্ছে তোমার প্রাথমিক অবস্থায় আমাদের model। এখন আমাদের কিছু ইনিশিয়াল কন্ডিশন আমাদের বিবেচনা করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন গুলো কি? সময় যখন টি সমান জিরো, মানে আহ, এটা আমরা কি বলি, তো আদি অবস্থায়, তখন ওয়াই অফ জিরো ইকুয়াল টু কত? ওয়াই নট আকারে আমরা এটাকে প্রকাশ করছি। দেন আমরা যদি এই এলিমেন্ট গুলো আমরা সমীকরণ 2 এ বসাই, তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? এটা হচ্ছে ওয়াই অফ জিরো ইকুয়াল টু কত? ওয়াই নট, এটা আমরা বলেছি ওয়াই। আর ই টু দি পাওয়ার জিরো, টি এর মান তো জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে ওয়াই নট ইকুয়াল টু আমরা পাবো সি। তাহলে এখানে যে আমরা সি এর মান পেয়ে গেছি, এটা আমরা সমীকরণ 2 এ বসিয়ে দিই। সমীকরণ 2 এ ওয়াই, এই সি এর মান যদি আমরা বসাই, তাহলে ওয়াই টি ইকুয়াল টু কত? ওয়াই নট ই টু দি পাওয়ার আর টি। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি বলবো আমরা, একটা মডেল। এটা হচ্ছে একটা মডেল। এটাকে আমরা, মেলটেশিয়ান প্রথমে এই মডেলটাকে এইভাবে রূপান্তর করছেন। ঠিক আছে? দেন মেলটেশিয়ান মডেলের আরো কিছু ডিফারেন্ট নিয়ম আছে, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাইলে এখন দেখো, এখন দেখো, ওয়াই এর পরিবর্তন কার উপরে নির্ভর করবে? আর এর উপরে নির্ভর করবে। আর যেহেতু এখানে এই টু দি পাওয়ার কি আছে? আর টি আছে, এর মানে এটা এক্সপোনেনশিয়াল আকারে বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। যদি আর গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, কিছু কন্ডিশন আমরা স্টেট আলোচনা করব আমরা। যদি আর গ্রেটার দেন জিরো হয়, তাইলে জনসংখ্যা সময়ের সাথে সূচকীয় হারে বৃদ্ধি পাবে, যদি আর এর মান পজিটিভ। যদি আর এর মান নেগেটিভ হয়, তাহলে জনসংখ্যা সময়ের সাথে সূচকীয় হারে কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ যেটাকে বলে, এই গ্রোথটা আমরা আলোচনা করছি মেলটেশিয়ান মডেল। ঠিক আছে? এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল গ্রোথ, গ্রোথ। এখানে প্রশ্ন আসতে পারে, ডেসক্রাইব দা এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যাকর্ডিং টু মেলটেশিয়ান মডেল। এইরকম প্রশ্ন আসতে পারে, ডেসক্রাইব এক্সপোনেনশিয়াল গ্রোথ
according to Malthusian মডেল, এইরকম আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে এইটা বুঝে থাকলে আমরা পরের স্টেপে যাব। কন্টিনিউয়াস গ্রোথ মডেল থেকে, কন্টিনিউয়াস গ্রোথ মডেল। হ্যাঁ, এখন দেখো আমরা কন্টিনিউয়াস গ্রোথ মডেল, এটাও তোমার মেলথেসিয়ান মডেলের আন্ডারে। মনে করি টি সময়ে একক প্রজাতির ক্ষেত্রে জনসংখ্যা এন ইকুয়াল টু হচ্ছে এন টি। টি সময়ে কোন এলাকার জনসংখ্যা হচ্ছে এন টি, তাহলে জনসংখ্যার পরিবর্তনের হার কি হবে, জনসংখ্যা কিভাবে পরিবর্তন হয়? হ্যাঁ, আগে আমরা বলছিলাম সময়ের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তন বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। আর এখন দেখো আমরা কি বলছি, জন্ম মাইনাস মৃত্যু প্লাস হচ্ছে মাইগ্রেশন। ঠিক আছে, একক সময়ে অথবা টি সময়ে কোনো এলাকায় যতজন লোক জন্মগ্রহণ করে তার থেকে আমরা যতজন লোক মৃত্যুবরণ করে বাদ দিব। মাইগ্রেশন হচ্ছে অন্য এলাকা থেকে এখানে যতজন লোক আসে, এটা হচ্ছে তোমার মাইগ্রেশন। এটা হচ্ছে তোমার জনসংখ্যা দিক। যেহেতু আমরা জানি, ধরো জন্ম থেকে আমরা মৃত্যু বাদ দিব, শুধু মৃত্যু বাদ দিলেই হবে না, আমাদের অন্য এলাকা থেকে কিছু পরিমাণ পপুলেশন আমাদের এলাকায় চলে আসে। যেমন আমরা কয়েক বছর আগে দেখলাম যে রোহিঙ্গা, কিছু পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাইগ্রেশন। হ্যাঁ, তাইলে এটা আমাদের এখানে এড হবে। আচ্ছা, এই যে আমরা সূত্রটি লিখলাম, জন্ম মাইনাস মৃত্যু ইকুয়াল টু মাইগ্রেট প্লাস হচ্ছে মাইগ্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা জনসংখ্যার সংরক্ষণশীলতার সমীকরণ। ঠিক আছে, সব সময় কিন্তু এই শর্তটা জনসংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। জন্ম থেকে মৃত্যুর হার বাদ, মৃত্যু বাদ যাবে, দেন তার সাথে মাইগ্রেশনটা এড। যদি কোনো মাইগ্রেশন না হয় তবে জন্ম এবং মৃত্যুর হার এন এর সমানুপাতিক হবে। ঠিক আছে, হুট করে অন্য জায়গা থেকে আমাদের এখানে কোনো পপুলেশন আসলো না, ঠিক আছে, মানে বাইরের কোনো প্রভাব আমাদের উপরে নাই, এর জন্য জন্মহারটাও হবে মোট জনসংখ্যার সমানুপাতিক, আর মৃত্যুর হারটাও হবে মোট জনসংখ্যা এন এর সমানুপাতিক। মোট জনসংখ্যা বলতে আমরা বর্তমান পপুলেশনটা আমরা include করছি। এখন দেখো, ধরি একক সময়ে জন্ম ও মৃত্যুর হার যথাক্রমে কত, বি ও ডি। তাইলে আমাদের মোট পপুলেশন কত, মোট পপুলেশন হচ্ছে এন, জন্মহার কত, এ এন এর সাথে আমরা বি গুণ করব। এই যে জনসংখ্যা, জন্মহার, তোমার জন্মহারটা হচ্ছে তোমার বি, বার্থ রেট, আর ডেথ রেটটা হচ্ছে তোমার ডি। সাথে আমরা কি করব, সাথে আমরা ডি এন আমরা ইউজ করব। ডি হচ্ছে তোমার মৃত্যুর হার। তাইলে এটা হচ্ছে তোমার এন সংখ্যক পপুলেশনের উপরে ভিত্তি করে জন্মহার, এটা হচ্ছে এন সংখ্যক পপুলেশনের উপরে ভিত্তি করে মৃত্যুর হার। দেন আমরা এন কমন নিলাম, আর বি মাইনাস ডি যেটা, এটাকে আমরা এ আকারে প্রকাশ করলাম, এ ইকুয়াল টু বি মাইনাস। ঠিক আছে, এ ইকুয়াল টু, এখন দেখো বি যদি বড় হয় তাহলে জনসংখ্যা বাড়বে, বি যদি ছোট হয় তখন জনসংখ্যা কমবে। এখান থেকে আমরা জনসংখ্যা বাড়বে না কমবে এই জিনিসটা আমরা ডিসাইড করতে পারি। তাহলে এখানে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইছি, ডিডি টি অফ এন ইকুয়াল টু কত, এ এন। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেন এখন আমরা আগের মতো ভেরিয়েবল সেপারেবল করব। আগের মতো যদি আমরা ভেরিয়েবল সেপারেবল করি, তাইলে দেখো ডি এন বাই এন ইকুয়াল টু এ ডিটি, নিজ নিজ চলকের সাপেক্ষে যদি আমরা সমাকলন করি, লন অফ এন, ওয়ান বাই এন এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ এন এ টি। হ্যাঁ, ডিটি এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার টি, এটি, আর এ হচ্ছে কনস্ট্যান্ট, প্লাস হচ্ছে লন অফ, লন অফ এ হচ্ছে একটা সমাকলন। এখানে এই যে লন অফ এন এর সাথে মিল রেখে আমরা লন অফ এ লিখলাম, এই লন অফ এটা হচ্ছে একটা সমাকলন। এখন দেখো, এখন আমরা যে কাজ করব এখানে, এখন আমরা যে কাজ করব, লন অফ এন মাইনাস কত, লন অফ এ ইকুয়াল টু কত, এ টি, এটা আমরা। আর লন অফ কি, লন অফ এ মাইনাস বি মানে কি, লন অফ এ বাই বি মানে এ। ঠিক আছে, দিস ইকুয়াল টু এ। উভয় পক্ষে আমরা এন টি লন নিব, ই টু দি পাওয়ার কত, এন বাই এ, ই টু দি পাওয়ার হচ্ছে তোমার এ। দেন লন আর এন টি লন ক্যান্সেল, তাহলে আমাদের কি দেখে,
এন বাই এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এন। এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। দেন এন ইকুয়াল টু কত, এ ই টু দি পাওয়ার টি, যেহেতু এনটা হচ্ছে টি এর একটা ফাংশন, এটাকে আমরা এন টি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার টি হিসাবে আমরা লিখে দিলাম। দিস ইজ দ্য ইকুয়েশন 3। এখন আমরা একটু ইনিশিয়াল অবস্থা আমরা বিবেচনা করব। তাহলে ইনিশিয়াল অবস্থাগুলো কি? সময় গণনার শুরুতে যখন টি সমান 0, তখন টোটাল পপুলেশন হচ্ছে, আদি পপুলেশন হচ্ছে n নট। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এন এর জায়গায় আমরা এন নট বসাই, আর টি এর জায়গায় যদি আমরা 0 বসাই, তাইলে এন নট ইকুয়াল টু এ, এ ইকুয়াল টু কত হয়ে যাবে, এন নট হয়ে যাবে। দেন এখন যদি আমরা আবারও দিতে আমরা এর মান বসিয়ে দেই, তাহলে এন টি ইকুয়াল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার টি। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে? সমীকরণ 4 কি বোঝায়? বোঝায় যে এ গ্রেটার দেন 0, দ্যাট ইজ বি গ্রেটার দেন বি। এই যে এ সমান কি ধরে নিয়েছি আমরা, বি মাইনাস। এ গ্রেটার দেন 0 হইলে বি গ্রেটার দেন বি হবে, তখন জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে? আবার এ লেস দেন 0 যদি হয়, তাইলে দ্যাট মিনস কি, বি লেস দেন ডি। এই যে আমরা এখানে বলছিলাম বি লেস দেন ডি, জনসংখ্যা সূচকীয় হারে হ্রাস পাবে। কারণ আমরা বলছিলাম এ ইকুয়াল টু বি মাইনাস বি। বি হচ্ছে জন্মহার আর ডি হচ্ছে মৃত্যুর হার। হম। আর যদি বি আর ডি সমান হয়, দ্যাট মিনস এ ইকুয়াল টু 0 হবে, তখন আমাদের জনসংখ্যা কি হবে, স্থির থাকবে। কোনো এলাকায় যদি জন্মহার এবং মৃত্যুর হার সমান হয়, ঠিক আছে, তখন বলছে যে আমরা কি, সমান হয়, তাহলে জনসংখ্যা এখানে বাড়বেও না কমবেও না। দ্যাট মিনস এই এলাকার জনসংখ্যা স্থির থাকবে। ঠিক আছে? তাইলে এটাকে বলছে দিস অ্যাপ্রোচ ডিউ টু মেলথাস ইজ ফেয়ারলি আনরিয়েলিস্টিক। ঠিক আছে? এটা হচ্ছে একটা আনরিয়েলিস্টিক মডেল। আনরিয়েলিস্টিক। তাইলে এটার ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, ডিসক্রাইব কন্টিনিউয়াস গ্রোথ মডেল অ্যাকর্ডিং টু মেলথাসিয়ান মডেল। এইরকম প্রশ্ন এটাতেও আসতে পারে। ঠিক আছে? তাইলে আমরা মেলথাসিয়ান মডেল সম্পর্কে আমরা তো কিছু জানলাম। তাইলে প্রথমে আমরা বলছিলাম কোন এলাকার জনসংখ্যার পরিবর্তনের হার হবে বর্তমান জনসংখ্যার সমান। এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা বলছি। কন্টিনিউয়াস গ্রোথ মডেলে আমরা বলছি যে হম জনসংখ্যা বৃদ্ধির হার কি হবে, এই জন্মহার মাইনাস মৃত্যুর হার থেকে আমরা বিয়োগ করে আমরা মাইগ্রেশনটা তার সাথে add করবো। মাইগ্রেশন না থাকলে কি হয়, এটাও আমরা এখানে আলোচনা করছি। আর এখানে আমরা যদি জন্মহার বেশি হয়, মৃত্যুর হার কম হয়, তো জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পাবে। আবার যদি জনসংখ্যা তোমার জন্মহার কম হয়, মৃত্যুর হার বেশি হয়, এই জনসংখ্যা সূচকীয় হারে হ্রাস পাবে। এখানে কেন আমরা সূচকীয় হারে বলছি, এটা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি সুদ, জানো তো চক্রবৃদ্ধি সুদের মতো। যেমন কোনো এলাকায় জনসংখ্যা আছে 1 লক্ষ, তাইলে এখানের জনসংখ্যা ধরো 10% হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাৎসরিক যদি 10% হারে বৃদ্ধি পায়, তাহলে 1 বছর পরে এখানে জনসংখ্যা হবে 1,10,000। ঠিক আছে, 10,000। দেন 1 বছর পরে আবার কিন্তু 1,10,000-এর উপরে জনসংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে? মানে এক আমরা আমরা বৃদ্ধি পাবে 11,000, এইরকম জনসংখ্যা বৃদ্ধি পাবে। তো এটা একটু কম্পাউন্ড যে ইন্টারেস্ট আছে, এরকম কনসেপ্ট এর ক্ষেত্রে প্রযোজ্য, সূচকীয় হারে বৃদ্ধি পাবে। আর যদি জন্মহার এবং মৃত্যুর হার সমান হয়, তাহলে এই এলাকার জনসংখ্যাটা, যাই হোক, আমরা এখন একটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এই প্রবলেমটা গতবারও আসছে আমাদের, কিন্তু এইভাবে আসেনি। ঠিক আছে? আমাদের রেস্ট্রিক্টেড কিছু মডেল আছে, বড় জোর 10টা মডেল আছে। এই মডেল ঘুরে ফিরে প্রশ্ন আসে প্রত্যেক বছর। তাহলে আমরা বলছে যে ডেসক্রাইব দ্য বারহাস লজিস্টিক মডেল ফর এ ডায়ানোমিক্স এ সিঙ্গেল স্পিসিস পপুলেশন। মানে আরেকটা মডেল নিয়ে আমরা আলোচনা করব, এর নাম হচ্ছে তোমার বারহাস লজিস্টিক মডেল। বুঝছো তো? মডেলের নাম হচ্ছে বারহাস লজিস্টিক। হ্যাঁ। দেন আমরা সিঙ্গেল স্পিসিস পপুলেশন, একক প্রজাতির জনসংখ্যা হিসাবে,
দেন ফাইন্ড দ্য কমপ্লিট সলিউশন অফ দ্য মডেল। আমরা তার সলিউশন বের করব। ডিসকাস দ্য স্টেবিলিটি অফ দ্য ইকুইলিব্রিয়াম স্টেটস অফ দ্য মডেল। তাইলে তার স্থিতিশীলতা, সাম্যাবস্থায় তার স্থিতিশীলতা আমরা ব্যাখ্যা করব। গতবার এই প্রশ্নটা বারাস লজিস্টিক মডেলের প্রশ্নটা আসছে, বাট এই সলিউশন টাইপের আসেনি। আমি একটু দেখে নিই কি আসছে। মডেল বর্ণনা করো। ঠিক আছে, কিভাবে এই মডেল ম্যালথাসের মডেল থেকে এসছে, এই জিনিসটা আসছে তার মার্কের প্রশ্নতে। বড় মার্কের প্রশ্নতে আসছে লজিস্টিক মডেলটি বর্ণনা করো। তো বর্ণনা করব আমরা এখনো। সলিউশন করতে গেলে আগে বর্ণনা করতে হবে, মডেলটাকে নিয়ে আসতে হবে। অতঃপর নিম্নলিখিত ক্ষেত্রসমূহের জন্য প্রয়োজনীয় শর্ত লিখো। জনসংখ্যা সুষমভাবে হ্রাস পেয়ে শূন্য হবে, কখন শূন্য হবে এটার জন্য শর্ত লিখবো। জনসংখ্যা প্রথমে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হবে, অতঃপর হ্রাস পেয়ে শূন্য হবে, এটা আমরা লিখবো। জনসংখ্যা কখন বিলুপ্তি ঘটবে, এই জিনিসগুলো আমরা লিখবো। তো এখানে হয়েছে তোমার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আলোচনা। বারহাস লজিস্টিক মডেলটি আমরা বর্ণনা করব, এটা আগেও আমাদের বলছে, প্রশ্নতে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা এই যে কমপ্লিট সলিউশনে দেওয়ার জন্য আমরা এটা আগে বর্ণনা, অন্তত মডেল সম্পর্কে আমরা জানি। মডেল না জানলে তার সলিউশন আমরা কিভাবে করব। দেন আমরা সাম্যাবস্থায় তার স্থিতিশীলতা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা বারহাস লজিস্টিক মডেলটা আমরা লিখলাম। কি লিখলাম আমরা? ডি ডিটি অফ এন ইকুয়াল টু আর এন ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে। এটা আমাদের মনে রাখবে বারহাস লজিস্টিক মডেল। এটা একজন ম্যাথমেটিশিয়ানের একটা আলোচনা, থিসিস পেপার থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, মডেল ডি ডিটি অফ এন আর এন ওয়ান মাইনাস এন বাই কত কে। এখানে আমাদের আর এবং এন এই জিনিসগুলা কি, কে এই জিনিসগুলা কি। এন হচ্ছে টি সময়ের জনসংখ্যা, এটা আমরা আগেও বলছি। আর আর ইন্টু ওয়ান মাইনাস এন বাই কি, এটা হচ্ছে মাথা পিছু জনসংখ্যা বৃদ্ধির হার। ঠিক আছে। আর কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা। খুবই ইম্পর্টেন্ট বিষয় পরিবেশের সহন। জনসংখ্যা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখন জনসংখ্যা যদি পরিবেশের সহন ক্ষমতার বাইরে হয়ে যায়, তাইলে আমাদের পরিবেশ নষ্ট হবে। কিভাবে? তখন আমাদের অক্সিজেনের বেশি দরকার হবে, গাছপালা বেশি লাগাতে হবে। আর জনসংখ্যা বেড়ে গেলে গাছপালা লাগানোর সুযোগ খুবই কম। কেন কম? তখন ঘর বাড়ি বানাতে হবে, গাছপালা কাটতে হবে। এই সেন্স গুলো আমাদের মাথায় কাজ করে। ঠিক আছে। এক সময় পরিবেশের সহন ক্ষমতার বাইরে যদি জনসংখ্যা চলে যায়, তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তখন এক সময় কি হবে? আবার বিভিন্ন কারণে, হম হয়তো মহামারী, হয়তো প্রাকৃতিক দুর্যোগ, গাছপালা যখন ধ্বংস হয়ে যাবে, তখন নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ, এই জিনিসগুলা বেড়ে যাবে। তখন জনসংখ্যা কি হবে? আবার কমতে শুরু করবে। হুম কমতে শুরু করার পরে একসময় একটা সাস্টেনেবল পজিশনে চলে আসবে। যখন সাস্টেনেবল পজিশনে চলে আসবে, তখন আমরা জনসংখ্যা হয়তো বাড়বে অথবা কমবে, এটা বিভিন্ন বিভিন্ন ইন্ডিকেটরের উপরে নির্ভর, এই সময়ের বিভিন্ন ইন্ডিকেটরের উপরে। ঠিক আছে। জনসংখ্যা কখন বৃদ্ধি পাবে? জনসংখ্যা বৃদ্ধি পায়, আমরা জানি যে যদি তোমার বেকার সমস্যা বেড়ে যায় কোনো এলাকার, তখন জনসংখ্যা বৃদ্ধি পায়। জনসংখ্যা কখন কমে যায়? যখন কোনো এলাকায় মহামারী, কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তখন জনসংখ্যা কমে যায়। এইরকম বিভিন্ন কিছু ইন্ডিকেটর আমাদের কাজ করে। তাইলে দেখো, এই যে মডেলটা আছে, এই মডেলটার আমরা এখন সলিউশন দিব। বারহাস লজিস্টিক মডেলের আমরা সলিউশন। এখানে দেখো আমি লিখি নাই, এ তোমাদের সামনে আমি পড়বো, স্টেপটা তোমাদের সামনেই আমি করব। তাইলে দেখো, আমরা প্রথমে যেই কাজ করব, সলিউশনে ফ্রম ওয়ান, এক নম্বর থেকে পাই। তাইলে সমীকরণ এক থেকে পাই, সলিউশনে আছি আমরা। সমীকরণ ওয়ান হতে পাই, ওয়ান হতে আমরা কি লিখবো? আমরা এটাকে ভেরিয়েবল সেপারেবল আকারে লিখবো। ডি এন লিখলাম উপরে, আর নিচে লিখলাম এন ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে ইকুয়াল টু কত? রাইট পাশে আছে কত? আর আর এখানে আমরা ডিপি নিয়ে আসি। ঠিক আছে, ডিটি নিয়ে আসি। দেন আমরা এখানে লসাগু নিব, ডি এন। আমরা যদি কে লসাগু নিই,
তাইলে এই কেটা উপরে চলে যাবে না, নিচে ভগ্নাংশ, কে উপরে চলে যাবে, আর কি থাকবে, এন ইন্টু কে মাইনাস এন, এটা আমাদের থাকবে। দেন কত, আর টি, ঠিক আছে, দেন হচ্ছে তোমার আর টি। এখন আমরা কি আছে ফাংশনটা, কে ডিভাইডেড বাই এন ইন্টু কে মাইনাস এন। আমাদের সময় 40 মিনিট হয়ে গেছে, আমাদের জুম লিংক কেটে যাবে। কেটে গেলে আমরা পরবর্তী এই লিঙ্কে আমরা আবারও যোগদান করবো। আমরা এই মডেলটা আজকে শেষ করব, ঠিক আছে, আমরা এই মডেলটা আজকে শেষ করব। জুম লিংক কেটে যাবে, তোমরা পরবর্তীতে পরবর্তীতে আবার সেম লিংকে তোমরা যোগদান করবে। দেন দেখো আমরা এখানে কি করব, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটা যদি আমাদের একটু নলেজ ভালো থাকে তাহলে আমরা করতে পারবো, অথবা কভার আপ মেথড আমরা ইউজ করে এটাকে করতে পারবো। হ্যাঁ, then এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করি, 1/n প্লাস কত, 1/k মাইনাস, তখন এটা তুমি লসাগু নিয়ে যাবে, ঠিক আছে। সাথে আছে কত, সাথে আছে আমাদের dn, ঠিক আছে। দেন এক পাশে যা আছে তাই আমরা লিখে দিব। এখন যদি আমরা লসাগু নেই, এই যে n ইন্টু কে মাইনাস এন, তাহলে কে মাইনাস এন প্লাস এন, মাইনাস এন প্লাস এন ক্যান্সেল, উপরে কে থাকবে, এই অংশটা আমাদের থাকবে। এখন নিজ নিজ চলকের সাপেক্ষে তাকে আমরা সমাকলন করব। ইন্টিগ্রেশন অফ 1/n প্লাস কত, ইন্টিগ্রেশন অফ কে মাইনাস এন, তার সাপেক্ষে আমরা করব এন এর সাপেক্ষে। দেন এই পাশে চলক কি, চলকটা হচ্ছে তোমার টি, ডিটি। এখন যদি সমাকলন করি আমরা, 1/n মানে কত, লন অফ এন। এখন দেখো -1 লন অফ কত, কে মাইনাস এন, কারণ এখানে কার সাপেক্ষে করতেছি, এন এর সাপেক্ষে করতেছি, এন এর আগে একটা মাইনাস আছে না, তাইলে এই যে চলকের সহগ নিচে ভাগ আকারে আসবে, -1 নিচে ভাগ আকারে আসবে, দ্যাট মিনস মাইনাস আকার ওয়ানটা সামনে গুণ আকারে আসবে, এটা আমরা বুঝি, ঠিক আছে। দেন আমরা লন অফ এ, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা নিয়ে আসলাম। দেন রাইট সাইডে আমরা কি নিয়ে আসলাম, আর টি, আর একটা ধ্রুবক, টি এর সাপেক্ষে তার কি, টি এর সাপেক্ষে তার